বন্ধুরা, নভোচারীরা পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান নানা বিষয়ে গবেষণা করতে। তাদের মধ্যে অনেকেই 6 মাস থেকে শুরু করে 1 বছর পর্যন্ত সেখানে নানা গবেষণা করে থাকেন। গবেষণা শেষে আগে থেকে নির্ধারিত সময়ে তাদের ফিরতে হয় পৃথিবীতে। পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে সারাক্ষণ ঘন্টায় 27,600 কিলোমিটার বেগে ঘূর্ণায়মান এই স্টেশন থেকে পৃথিবীতে ফেরার প্রক্রিয়া খুবই জটিল। থাম্বনেইল দেখে অনেকেই বুঝে গেছো আজ আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করব। ছোট্ট এই ভিডিওতে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। যখন নভোচারীদের পৃথিবীতে আসার সময় হয় তখন নভোচারীরা অন্য নভোচারীদের থেকে বিদায় নিয়ে সোয়ুজ ক্যাপসুল নামক একটি মহাকাশযানে চড়ে বসে। সোয়ুজ একটি ছোট্ট মহাকাশযান যেটি আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে যুক্ত থাকে এবং জরুরি পরিস্থিতিতে লাইফবোট হিসাবে ব্যবহৃত হয়। নির্ধারিত সময়ে সোয়ুজ ক্যাপসুলটি আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং পৃথিবীর দিকে যাত্রা করে। সোয়ুজ যানটি সেই 1967 থেকে শুরু করে এখন পর্যন্ত বহু নভোচারীকে সফলভাবে পৃথিবীতে নিয়ে এসেছে এবং পৃথিবী থেকে মহাকাশে নিয়ে গেছে। বন্ধুরা, এখানে আগে বলে নেই, নভোচারীদের পৃথিবীতে অবতরণের স্থান আগে থেকেই নির্ধারিত থাকে এবং জরুরি পরিস্থিতির জন্য রেস্কিউ টিমও রেডি থাকে। সাধারণত কাজাখস্তানের নির্দিষ্ট মরুভূমিতে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে অথবা গভীর সমুদ্রে নভোচারীরা ল্যান্ড করে থাকে। বন্ধুরা, পৃথিবী থেকে নির্দেশনা পাবার পর সোয়ুজ ধীরে ধীরে স্টেশন থেকে আলাদা হতে থাকে। স্পেস স্টেশন যেহেতু প্রচণ্ড গতিতে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করছে, তাই সে গতির সাথে মিল রেখে সোয়ুজকে প্রতি সেকেন্ডে 10 থেকে 13 সেন্টিমিটার গতিতে আলাদা করা হয়। তখন 3 মিনিটে স্পেস স্টেশন থেকে 20 মিটার সরে আসে সোয়ুজ। তারপর মহাকাশচারীরা 15 সেকেন্ডের মতো জ্বালানি পুড়িয়ে সোয়ুজের গতি কমিয়ে বা বাড়িয়ে দেন। মূলত সোয়ুজের গতি কমবে না বাড়বে তা নির্ধারণ করা হয় সোয়ুজ স্পেস স্টেশনের কোন জায়গা থেকে পৃথিবীর উদ্দেশ্যে ছেড়ে এসেছে তার উপর। আরেকটু খুলে বলি, আইএসএস এর একটি নির্দিষ্ট দিক থেকে সোয়ুজ আলাদা হলে গতি কমিয়ে পৃথিবীর লোয়ার অরবিটে আনা হয়, কিন্তু যদি ডকিং পয়েন্ট থেকে আলাদা হয় তখন প্রায় 40 মিনিট আগেই আইএসএস এর ওরিয়েন্টেশন পরিবর্তন করা হয়। তখন সোয়ুজ গতি বাড়িয়ে পৃথিবীর আপার অরবিটে চলে যায়। এত কিছু করা হয় কারণ যাতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে সংঘর্ষ এড়ানো যায়। সোয়ুজ অরবিট পরিবর্তনের পর পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এরপর আসে ডি অরবিট প্রক্রিয়া। এ সময় সোয়ুজ তার গতির দিক বরাবর জ্বালানি পুড়াতে থাকে, ফলে গতিও কমতে থাকে। যত গতি কমে ততই বাহনটি লোয়ার অরবিটে আসতে থাকে। এরপর এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগ মুহূর্তে 3টি ভাগে ভাগ হয়ে যায়। এই 3টি ভাগের 2টি বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। অন্যটি নভোচারীদের নিয়ে পৃথিবীতে প্রবেশ করে। এই 3টি অংশের নাম হলো অরবিট মডিউল, ডিসেন্ট মডিউল ও সার্ভিস মডিউল। অরবিট মডিউলে পৃথিবী ও মহাকাশে যাওয়া আসার সময় নভোচারীদের জন্য খাদ্য, ওষুধ ইত্যাদি জিনিসপত্র রাখা হয়। মাঝে মধ্যে আইএসএসে থাকা নভোচারীদের মলমূত্র অর্থাৎ প্রস্রাব পায়খানা এবং অন্যান্য বর্জ্যও থাকে। ডিসেন্ট মডিউলে নভোচারীরা থাকেন আর সার্ভিস মডিউল মূলত মূল ইঞ্জিনের কাজ করে। সার্ভিস মডিউল ব্যবহার করেই ডি অরবিট করা হয়। ডিসেন্ট মডিউলে সর্বোচ্চ 3 জন নভোচারী থাকতে পারে। এই মডিউল নভোচারীদের নিয়ে একটু বক্রপথে বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলের বাতাসের সংঘর্ষে প্রায় 3000 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা উৎপন্ন হয়। তখন এত বেশি তাপমাত্রা থাকে যে মডিউলের চারদিকে বাতাস প্লাজমাতে পরিণত হয়। বন্ধুরা, ডিসেন্ট মডিউলে হিটশিল্ড লাগানো থাকে। এই হিটশিল্ড মডিউলকে বায়ুমণ্ডলের প্রচণ্ড তাপে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে এবং ডিসেন্ট মডিউলের ভেতরে নভোচারীদের প্রচণ্ড তাপে সেদ্ধ হয়ে যাওয়া থেকেও রক্ষা করে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরে এই মডিউলের মুখ নিচের দিকে না হয়ে একটু উপরের দিকে হয়ে থাকে। মূলত এই মডিউলের প্রচণ্ড গতিবেগের কারণে এটি যদি ভূমি সমান্তরাল হয়ে ওড়ে তাহলে বাতাসের সংঘর্ষে এটি পুড়ে ছাই হয়ে যাবে। তাই এভাবেই এই মডিউলকে চালিত করা হয়। ঠিক এ সময় কন্ট্রোল রুমের সাথে নভোচারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বায়ুমণ্ডলে প্রবেশের সময় এই মডিউলের গতি ঘন্টায় 28,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, কিন্তু বায়ুমণ্ডলের বাতাসের জন্য প্রবেশের 4 মিনিটের মধ্যেই এই মডিউলের গতি কমে গিয়ে দাঁড়ায় ঘন্টায় প্রায় 800 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতায় এই ডিসেন্ট মডিউলের প্যারাশুটগুলো খুলে যায় অটোমেটিক্যালি। সাধারণত 4টি প্যারাশুট থাকে। প্রথমে 10 কিলোমিটার উচ্চতায় 3টি, পরে 8 কিলোমিটার উচ্চতায় একটি প্যারাশুট খুলে যায়।
ব্যাকআপ প্যারাশুটও রাখা হয়। মূলত প্যারাশুটের সাহায্যে এর গতিবেগ কিছুটা কমানো হয়। ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপরে হিটশিল্ড থেকে ডিসেন্ট মডিউল আলাদা হয়ে যায়। তখন নভোচারীদের বসার সিট কিছুটা উপরের দিকে উঠে আসে এবং যখন মডিউলটি ভূপৃষ্ঠে আঘাত করবে তখন ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে নভোচারীরা হাত পা গুটিয়ে রাখে এবং খেয়াল রাখে যাতে তাদের জিহ্বা যেন দাঁতের মাঝখানে না যায়। এরপর ধীরে ধীরে নির্দিষ্ট গতিতে মডিউলটি নির্দিষ্ট স্থানে অবতরণ করে। তখন মহাকাশ গবেষণা সংস্থার লোকেরা দ্রুত মডিউলটির কাছে যায় এবং মডিউলের দরজা খুলে নভোচারীদের বের করে আনে। এই মহাকাশীয় গবেষণা সংস্থার লোকদের মধ্যে নাসা, ইউরোপীয় স্পেস এজেন্সি ইসা অথবা রাশিয়ান স্পেস এজেন্সির লোকেরা থাকতে পারে। ডিসেন্ট মডিউলটি উদ্ধারের পর ধীরে ধীরে একজন একজন করে মহাকাশচারীদের এই মডিউল থেকে বের করে আনা হয়। বন্ধুরা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফেরত আসার এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। ভিডিওতে দেখতে পাচ্ছ নভোচারীদের কিভাবে একজন একজন করে বের করা হচ্ছে। সুস্থভাবে পৃথিবীতে ফেরত আসার খুশি তাদের চোখে মুখে, কিন্তু তারা চাইলেও নিজেরা হেঁটে হেঁটে বের হতে পারবে না। দেখতেই পাচ্ছ নভোচারীদের শুইয়ে অথবা বসিয়ে বের করা হচ্ছে। কারণ আমরা জানি পৃথিবীতে মহাকর্ষ বল আছে, কিন্তু মহাকাশে মহাকর্ষ বল নেই। তাই মানুষ সহ সমস্ত কিছুই সেখানে ভেসে থাকে। ভেসে ভেসেই নভোচারীরা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সেখানে কাজ করে। সারাক্ষণ ভেসে থাকার ফলে তাদের শরীরে নানা পরিবর্তন দেখা দেয়। তারা পৃথিবীতে ফেরত এসেই সঙ্গে সঙ্গেই হাঁটতে পারে না, দেখা দেয় নানা সমস্যা। নভোচারীদের বেশ কিছুদিন লেগে যায় পৃথিবীর আবহাওয়া পরিবেশের সাথে খাপ খাওয়াতে। বন্ধুরা, এরপরই কিন্তু তারা সরাসরি বাসায় ফিরতে পারে না। মহাকাশ সংস্থার লোকেরা তাদের নিয়ে যায় নির্দিষ্ট স্থানে। সেখানে নির্দিষ্ট লোক ছাড়া আর কেউ প্রবেশ করতে পারে না। তবে তারা ফোনে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারে। তাদের কয়েকদিন কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। মেডিকেল চেকআপ থেকে শুরু করে বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। সমস্ত দিক ঠিক থাকলেই এরপরই তারা সুযোগ পান পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সাথে দেখা করার। বন্ধুরা, এভাবেই সেই 1967 সাল থেকেই নভোচারীরা সোয়ুজ ক্যাপসুলের মাধ্যমে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফেরত এসেছেন। বর্তমানে সোয়ুজ ক্যাপসুল ছাড়াও আরও বেশ কয়েকটি ক্যাপসুলের সাহায্যে নভোচারীরা পৃথিবীতে ফেরত আসেন। তবে সেসব ক্যাপসুলও প্রায় একইভাবে কাজ করে। বন্ধুরা, অবশ্যই কমেন্টে লিখে জানিও কেমন লাগলো তোমাদের আজকের পর্ব। যদি ভালো লেগে থাকে এবং নতুন কিছু জেনে থাকো তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওটি শেয়ার করতে পারো বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সাথে। তুমি যদি সহজ বাংলা ভাষায় বিজ্ঞান, মহাকাশ ও রহস্যের এরকম ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই সায়েন্স মিস্ট্রি অ্যান্ড মোর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এই ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।